না, ও তো কিচ্ছু হবে না। তো আজকাল তো ডিজাইন চুল বাইরে পড়েছে, ছোট করে তো কেটে দেবে, ওতে কিচ্ছু হবে না। এমন কাজ করলে আগে উনি নিয়ে আসতে বল। ও তো বের করলো, ও তো হাতে বয় আর করতে পারে ডাক সুরাজ তো ফোন কর না একবার। স্টিল আর্মি নতুন সব ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ ওইলে কি স্টিল আলমারি, এই স্টিল খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সাথে ব্যাংক মনে করে রেখে দিল, ওর মতন প্রয়োজনে নিয়ে যাচ্ছে। অনুমোদন বার করে সিকিউরিটি দিয়ে গেল ওই পোস্টার পোস্টারে দেখেছি পোস্টার ওরে কাছে রিস্ক করা ভালো করে তো আমরা কি মেয়েটা ছেড়ে দে কি পেয়েছিস পেয়েছিস ও বসে ওকে ভালো করে দে। তুই কিছু জানিস না এই গাড়ি টাইট ভালো করে দে, পেছনে পেছনে দিয়ে ভালো করে দেখি আস্তে আস্তে এই তো আগে সিকিউরিটি ফেলবি। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে কোর্টগুলো বোধহয় এবার তুলে দিলেই তো হয়। তার কারণ আমরা এই বিগত কয়েক মাস ধরে যে ধরনের ভিডিওগুলো দেখছি এবং সবগুলোই ভাইরাল হয়ে যেগুলো আমাদের কাছে আসছে, যেগুলো হয়তো বিজেপি শেয়ার করছে কিংবা কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষক অমিত মালবিয়া শেয়ার করছেন, এই সমস্ত ভিডিও যেগুলো আমরা দেখছি সেই ভিডিওগুলো দেখে গা শিউরে উঠছে এবং একেবারেই প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই একটা লিঙ্ক রয়েছে। লিঙ্ক হচ্ছে যে একটা সালিশি সভার মতো নিজেদের হাতেই নিজেরা আইন তুলে নিচ্ছেন এবং মূলত তাদের একটা বড় অংশের দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছেন। ভয় ডর বলে কোথাও কাজ করছে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই অভিযোগ হচ্ছে যে এই ঘটনাগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর যখন জনসমক্ষে আসছে তখন কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং কিছু কিছু ঘটনা 2-3 বছরের পুরনো হলেও যতক্ষণ না ঘটনাগুলো ভাইরাল হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর দুটি কারণ হতে পারে, তাদের কাছে তথ্য ছিল না, অর্থাৎ কমপ্লিট ইন্টেলিজেন্স ফেলিওর, আর দ্বিতীয় হচ্ছে তথ্য ছিল কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের একেবারে ছত্রছায়ায় থাকা দুষ্কৃতী তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এটা তো আরো একটা বড় মারাত্মক অভিযোগ। কিন্তু আজকে যে ভিডিওটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম, এই ঘটনাটা ঘটেছে হাওড়ার ডোম জুড়ে। এক তরুণীর পরিবার, এখানে যাদের দেখতে পাচ্ছেন এই মহিলা এবং তার হাজবেন্ড এবং তার ছেলে, তিনজনকেই রাস্তার ওপরে বসিয়ে রেখে এক পরিবারের সদস্যরা তাদের চুল কেটে দিচ্ছেন, নির্মমভাবে চুল কেটে দিচ্ছেন এবং তারা অসহায়ভাবে বসে রয়েছে এবং এই চুল কাটার আগে তাদের নাকি বিরাট মারধর করা হয়েছে। মারধর করে যা ইচ্ছা তাই করে তার উপরে রাস্তার মধ্যে বসিয়ে তাদের জনসমক্ষে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে বড় কাঁচি দিয়ে, আর তারা অসহায়ের মতো বসে রয়েছে। কতটা সাহস না থাকলে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে না, কতটা একেবারে নির্ভীক হতে হয় যে পুলিশ প্রশাসন তো আমাদের কিছু করবে না, পুলিশ প্রশাসন আমাদের কিছু করলেও আমাদের তো 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। এই রকম যদি মানসিকতা থাকে তাহলেই একমাত্র বোধহয় এই অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টি হয়, যেটা পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি। এবং আপনাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই প্রথম দিকে কিন্তু দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটতো না। যত দিন যাচ্ছে যেন রাজ্য প্রশাসনের হাত থেকেই বেরিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলার ভার, বা পুলিশ আবার কোথাও গিয়ে ভয় পাচ্ছে, যেখানে হয়তো গিয়ে তারা দেখছেন যে এর সঙ্গে তৃণমূলের কোনো একটা কানেকশন রয়েছে, তারা আবার সেখান থেকে দেখেও হয়তো না দেখার কোনো ভান করছেন বা কোনো রকমের কঠোর পদক্ষেপ নিতে চাইছেন না। একটা নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই যে ঘটনাটা ঘটেছে এটা কিছুটা আপনাদের বলি। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কোরলা এলাকায় এবং অভিযোগ হচ্ছে এই যে মহিলা এবং তার হাজবেন্ড আর ছেলে বসে রয়েছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে। অভিযোগ হচ্ছে যে এনার নাকি মেয়ে একটা পরিবারে কাজ করত। কোন পরিবারের সদস্য সেই পরিবারদের নাম আমি বলছি, তাদের নাম হচ্ছে আবুল হাসান লস্কর, ঈশা লস্কর, শ্যাম লস্কর, মুক্তিয়ার আলী, আরবাজ লস্কর, মেহবুল্লাহ মিদ্দে ও শাহরুখ লস্কর। এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কারুর পরিবারে নাকি এই যে যাদের চুল কেটে দেওয়া হচ্ছে ভিকটিম, তাদের মেয়ে পরিচারিকার কাজ করতেন এবং যারা চুল কেটে দিচ্ছেন তারা নাকি ধনী ব্যবসায়ী পরিবারের। এবার অভিযোগটা হচ্ছে যে ওই পরিচারিকা নাকি তিনি
কয়েকদিন ধরে আসছেন না, আর এনারাও খেয়াল করেছেন যে তাদের নাকি কয়েক লক্ষ 20-25 লাখ টাকা তারা পাচ্ছেন না। এরপরে তারা সন্দেহ করেন যে কোনো রকম প্রমাণ ছাড়াই কিন্তু তারা সন্দেহ করেন যে ওই পরিচারিকায় কিন্তু টাকা লুট করেছে। এটা তারা একেবারে সন্দেহের বশে, কোনো প্রমাণ ছাড়াই তারা সন্দেহ করে এবং তার বাবা মাকে ডেকে পাঠান। বাবা মা ভাই আসার পর তাদের বেধড়ক মারধর করা হয়, তারপরে প্রকাশ্য রাস্তায় তাদের চুল কেটে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পরিস্থিতি এবং পুলিশ এই 7 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে অন্তত আনন্দবাজার পত্রিকায় আমরা জানতে পেরেছি। দেখুন, এখানে অনেক কিছু হয়, পুলিশ গ্রেপ্তার করে তারপরে আবার দেখি কয়েকদিনের মধ্যে ছাড়াও পাওয়া যায়। যেমন আপনাদের আরিয়াদহের একটা ঘটনা দেখিয়েছিলাম, সেখানে ওই জয়ন্ত সিং এর একজন সাগরেদ লালটু বলে একজন একটা নাবালক ছেলের তার একেবারে যৌনাঙ্গে সাঁড়াশি দিয়ে টিপে ধরে একেবারে মারাত্মক কষ্ট দিচ্ছিল, চিৎকার করছিল ওই নাবালক কিশোরটি। ওখানেও অভিযোগ ছিল নাকি চুরির দায় এবং কোনো প্রমাণ ছাড়াই তাকে ওইভাবে শাস্তি দিয়েছিল। আর এই ঘটনার পরেও কয়েকদিনের মধ্যে, পুলিশ ধরার কয়েকদিনের মধ্যেই ওই লালটুকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাই পুলিশ নিশ্চিতভাবে হয়তো ধরে, কিন্তু আদতে সত্যি কি এরা শাস্তি পায়, নাকি ওই পুলিশ ধরে সাধারণ মানুষকে বা খবরে আসার জন্য যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তারপরেই আবার দেখি পুলিশ প্রশাসন আবার এদের ছেড়েও দেয়। এই ঘটনাগুলো নিশ্চিতভাবে যত ঘটবে তত মানুষের মধ্যে, মনের মধ্যে থেকে ভয় ডর এসব চলে যাবে। তারা শুধু এটাই মনে করতে চাইবে যে আমরা যেটা মনে করব, আমরা সালিশি সভা বসাবো, আমরা যেটা সঠিক বলে মনে করব, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের পাওয়ার অনুযায়ী আমরা শাস্তি দেব। এবং বিশেষ করে আমরা যদি পার্টিকুলার কোনো ধর্মের হই তাহলে নিশ্চিতভাবে আমাদের এই শাসক দলের আশীর্বাদ আমাদের সবসময় মাথায় থাকবে। আমাদের কিচ্ছু হবে না, পুলিশ প্রশাসন আমাদের কিচ্ছু করবে না। তৃণমূল কংগ্রেসের যদি আমরা সমর্থক হতে পারি তাহলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এরকম একটা বেপরোয়া একটা ঘটনা চলে আসছে। যদিও ডোমজুড়ের এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের আমি অন্তত শুনিনি যে কোনো নাম জড়িয়েছে বলে, কিন্তু আমি সার্বিক অবস্থার কথা বলছি। ওই চোপড়ার জেসিবি ওরফে তাজিমুল থেকে শুরু করে জয়ন্ত সিং, এরকম বিভিন্ন ঘটনা আপনারা যদি দেখেন যে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় কিন্তু তাদের এই বাড়বাড়ন্ত, এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু যেন এনারা একেবারেই উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে। এছাড়াও কিন্তু খবরের শিরোনামে রয়েছে জামাল, ভিডিওটা আমাদের কাছে নেই। অভিযোগ হচ্ছে এই জামাল, তার একটা রাজপ্রাসাদ রয়েছে, আমি নিজেও টিভির পর্দায় দেখছিলাম, আমার কাছে ভিডিওটা নেই, তো আপনারা শুধু বক্তব্যটা শুনুন। সেই জামালকে দেখছিলাম, তার বিরুদ্ধে অভিযোগ নাকি তিনিও সালিশি সভা বসাতেন এবং গ্রামবাসীদের জোর করে তাদের বিরুদ্ধে জমি লুট করে বিরাট সম্পত্তি করেছিলেন। তার বাড়িতে ঘোড়া বাঁধা আছে এবং তাদের সুইমিং পুলে কচ্ছপ চলে, এই রকম একেবারে জমিদার তিনি। তার একটা ঘর রয়েছে, সেই ঘরটা হচ্ছে স্পেশাল একটা ঘর যেখানে সালিশি সভা বসে এবং গ্রামবাসীদের উল্টো করে ঝুলিয়ে, শিকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে প্রায় 8-10 ঘন্টা ওইভাবে নাকি ঝুলিয়ে রেখে দেওয়া হয়। তারপরে ওই মোটা কঞ্চি দিয়ে একেবারে পিঠের চামড়া তুলে নেওয়া হয়। এই ধরনের অকথ্য অত্যাচার নাকি দিনের পর দিন চলছিল এবং কালকেই খবর পেলাম যে আনন্দবাজার পত্রিকা থেকে যে পুলিশ নাকি 5-6 দিন পর অবশেষে গ্রেপ্তার করেছে। এবার জানি না, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, এবার পরে পরে শুনতে পেয়েছি গ্রেপ্তার হয় তখনই যখন যে পুলিশের সঙ্গে যোগসাজশ করেই অনেক সময় আবার এরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরকম ঘটনাও আবার ঘটতে দেখেছি। তার কারণ গ্রামবাসীদের অভিযোগ যে এই জামালের বিরুদ্ধে তারা পুলিশ প্রশাসনকে আগে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও আপনারা জানেন যে সাদ্দাম, তিনিও আরো এক নতুন কীর্তি করেছিলেন, সেটাও একেবারে গোটা ভারতের মধ্যে খবরে চলে এসেছিল। তিনি যে বিছানায় শুতেন সেই বিছানার তলাতে একটা সুড়ঙ্গ ছিল এবং সেই একটা 400 মিটারের সুড়ঙ্গ, সেটা আবার একটা অনেক দূরে গিয়ে একটা নদীর মধ্যে দিয়ে উঠেছে, সম্ভবত সেটা দিয়ে তিনি বাংলাদেশে যাতে পালিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করে রাখা ছিল। এই ধরনের চিত্রগুলো যদি আপনারা দেখেন, আপনারা কি খেয়াল করতে পারবেন, বিশেষ করে যারা একটু বয়স্ক লোক, যারা সিপিএম এর আমলের অত্যাচার দেখেছেন, বিভিন্ন রকমের অরাজকতার ছবি আপনারা দেখেছেন, কিন্তু আমি আপনাদের সামনে আজকে লিখে জানাতে অনুরোধ করব, আপনারা কি এই ধরনের ঘটনা দেখেছেন? এটা কি সিপিএম এর জামানাকে পার করে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? তার কারণ সিপিএম এর জামানায় আমি রাজনীতি ওইভাবে ফলো করতাম না। হ্যাঁ, ফলো করতাম, কিন্তু তখন তো আর ইউটিউবে আসিনি এবং তখন আমার বয়সও অনেক কম ছিল। ওইভাবে প্রত্যক্ষভাবে রাজনীতি আমি ফলো করতাম না, কিন্তু যেটুকু আবছা আবছা মনে রয়েছে, প্রচুর ঘটনা ঘটেছে। বিজন সেতু থেকে সাঁইবাড়ি হত্যাকাণ্ড, সেই সমস্ত খবরগুলো আমরা জানি। সেই খবরগুলো দেখা সত্ত্বেও আপনাদের সামনে বলছি যে এখন এই যে পাড়ায় পাড়ায় সালিশি সভা বসানো হচ্ছে, তখনও নিশ্চিতভাবে এই সালিশি সভা বসতো, কিন্তু এই অরাজকতার মাত্রা কি কোথাও কোথাও সিপিএম এর আমলকেও হার মানিয়ে দিচ্ছে বলে আপনারা মনে করছেন?
নাকি আপনারা বলবেন না না এটা নতুন কি, সিপিএম আমলেও যা হতো এই সময়ও তাই হচ্ছে? আমি যারা বয়স্ক মানুষ রয়েছেন যারা শুনছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করছি। আপনারা যদি বলেন না না সিপিএম আমলেও এই একই হতো, তাহলেও না কিছুটা আশ্বস্ত বোধ করবো, যাক ডিটোরিয়েট হয়নি। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সিপিএম জামানার শেষের দিকে যে অরাজকতাগুলো আমরা দেখেছি সেটাকেও যেন কোথাও গিয়ে এটা ছাড়িয়ে যাচ্ছে, এবং সেটাই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে 2026-এও যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার রমরমিয়ে জিতে যায়, এবং যেটার চান্স অত্যন্ত বেশি, আরো একবার তিনি ক্ষমতায় আসবেন এটার সম্ভাবনা অত্যন্ত বেশি। কাজে আরো 5 বছরের, এই 2 বছর এবং আরো 5 বছর অর্থাৎ 7 বছরে পশ্চিমবঙ্গের পরিণতি ঠিক কোন জায়গায় চলে যাবে, এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত অরাজকতাগুলো আমরা দেখছি পশ্চিমবঙ্গের হাল একদিন ওই ধরনের হয়ে যাবে কিনা এটা নিয়ে বড্ড বেশি আশঙ্কা হয়। আপনারা কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন। এবং মানুষ কেন এতটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আইনের পরোয়া করছে না, পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না, আইন নিজের হাতে তুলে নিচ্ছে কোনো রকমের প্রমাণ ছাড়াই, যাকে মনে হচ্ছে একেবারে মধ্যযুগীয় বর্বরতায় শাস্তি দেওয়া হচ্ছে। এই অধঃপতন কোথা থেকে হচ্ছে, কোন সেই কারণের জন্য সমাজের এতটা অধঃপতন? আপনারা কি পয়েন্ট আউট করতে পারবেন আজকের পর্বে? যদি চান তাহলে নিশ্চিতভাবে সেই কারণটা লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।